আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। হাদির পাশে কালো মাস্ক, কালো জ্যাকেট পরে বসে আছে একজন। খেয়াল করে দেখুন তার হাতের ঘড়ি আকাশী রঙের। এই ঘড়ি, চোখে চশমা এবং কপালের গঠন দেখে শনাক্ত করা হয় হাদিকে খুব কাছ থেকে চলন্ত অবস্থায় শুট করা ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। হাদিকেই কেন গুলি করা হলো? কে হাদিকে গুলি করছে? তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি। আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে, অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার। অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে যেতে যাবে। হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন, কথা কম কাজ বেশি। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে এদেরকে হত্যা করবো ইনশাআল্লাহ আগামীতে। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনতে পারলে কর্মচারী সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না। লিখে যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগের নেতা আর সাদেক কাজীর সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? জনাব রুহুল কবির রিজভীকে আমরা ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য করেছি। এটা ভাইরাল নিউজ, টক অফ দ্য কান্ট্রি। রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা দেওয়া হবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভীকে আমরা ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য করেছি। এটা ভাইরাল নিউজ, টক অফ দ্য কান্ট্রি। রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। সাদিক কায়েম, জামাত শিবির এদের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় অপতথ্য ছড়িয়ে, গুজব ছড়িয়ে, মিথ্যাচার করে পুলিশ কর্তৃক নাকানি চুবানি খায়, ধোলাই খেয়ে ক্ষমা চেয়ে এখন পিছু হটেছেন। অনেকে ধন্যবাদ জানাচ্ছে যে রুহুল কবির রিজভী, আপনাকে ধন্যবাদ যে আপনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। ধন্যবাদ জানানো না জানানো এটা আলাদা চ্যাপ্টার। কিন্তু আপনি কি মনে করেন, এই যে টাইপের মিথ্যাচার রুহুল কবির রিজভী করেছে, এরপরে ক্ষমা চেয়েছে, এটা তো বিএনপি সকাল সন্ধ্যা করে, এটা তাদের রুটিন ওয়ান। কিন্তু সব বিএনপি নেতার কি ক্ষমা চায়? এমনকি এই 71 প্রশ্নে প্রত্যেক দিন যেসব কথাবার্তা বলে, এগুলো সব মিথ্যাচার। জামাত জান্নাতের টিকিট বিক্রি করে তারেক রহমান থেকে শুরু করে রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, কে মিথ্যা কথা না বলে জামাত শিবিরের বিরুদ্ধে? ডেইলি বলে, পানির মতো বলে, ভাতের মতো বলে। এটা তাদের রুটিন, অভ্যাস, হেবিচুয়াল ফ্যাক্ট। কিন্তু তারা কি ক্ষমা চায়? না, ক্ষমা চায় না। অতএব যেহেতু মিথ্যা কথা বলা, অপতথ্য ছড়ানো, এবং আপনি যদি বিএনপির ছাত্রীদের অ্যাক্টিভিজম দেখেন, শাহেদ আলম থেকে শুরু করে অন্যদের, কি জঘন্য মিথ্যাচার। কিছুদিন আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। বান্দরবনের এক মাদ্রাসার সুপার, দাখিল মাদ্রাসার সুপার, পাইসারি দাখিল মাদ্রাসার, যিনি একজন নিরীহ একজন আলেম, জামাত ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, তাকে জামাত ট্যাগ দিয়ে ছাত্রীদের যৌন হয়রানি করে নানান অভিযোগ দিয়ে তারা তুলকামাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। মানে আত্মহত্যা করার মতো একটা অবস্থা। অথচ একদম মিথ্যা কথা। এরকম হাজারো মিথ্যাচার প্রত্যেক দিন রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির জিয়া বটফোর্স থেকে শুরু করে সবাই করে। যেহেতু এটা তাদের প্রফেশন, এইটাই তাদের রাজনীতি। জামাত শিবিরের বিরুদ্ধে তাদের নিয়মতান্ত্রিক কোনো রাজনীতি নাই, তারা কিচ্ছু বলতে পারে না, কোনো অভিযোগ দিতে পারে না। এই কারণে মিথ্যাচারকে এবং ভারতের দালালিকে তারা প্রধান উপসঙ্গ, তাদের অনুষঙ্গ করে ফেলেছে, যার ফলে এই দু একটা ক্ষমা চাওয়াকে আমরা ধন্যবাদ জানাতে পারছি না। দর্শক, এই ভুলটা, এটা তো ক্ষমার অযোগ্য। এখানে আবার ক্ষমা চাওয়া কি? এটা তো উদ্দেশ্যমূলক প্রচারণা, এটাতে প্রতিনিয়ত করে। এখন ক্ষমা যেটা চেয়েছে, এটা আমরা সবাই মিলে ধোলাই দিয়েছি বলে ক্ষমা চেয়েছে। আর শুধু আমরা বললে, জামাত শিবির, জনতা, সাধারণ জনগণ, ফ্যাক্ট চেকাররা বললেই কি বিএনপি ক্ষমা চায়? না। আমি তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল, সালাউদ্দিন, এদের প্রত্যেকের বক্তব্য শোনাতে পারবো। এরা মিথ্যা কথা বলে, এরা তো ক্ষমা চায় না। মিথ্যা কথা বলে, রিউমার স্ক্যানাররা ধরিয়ে দেয়। এই যে নীলুফার চৌধুরী, মনি বা আরো অনেকে টকশোতে কিছুদিন আগে যে মিথ্যাচারগুলো করেছে, এটা ডেইলি করে। কি যে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করতে যেয়ে নাকি শিবির নেতা গ্রেপ্তার হয়, যত মিথ্যাচার। এটা টকশোতে বলেছে, ক্ষমা চেয়েছে না। তাহলে এই যে যারা ধন্যবাদ দিচ্ছেন যে না রিজভী ধন্যবাদ, আরে এখানে ক্ষমাটা তো চেয়েছে, আমরা তো দোলাই দেই নিয়মিত, আমাদের অবদান তো আছেই। এখানে মূল কারণ হচ্ছে পুলিশ কমিশনার যেহেতু বলেছে যে রিজভী যা বলেছেন ভোগাস, মিথ্যুক, রিজভী ধান্দাবাজ, বাটপার, আন্দাজে বলেন। এরকম কোনো কথা আমি বলিনি যে শরীফ ওসমান হাদিকে গুলি করার সাথে জামাত শিবির জড়িত, ধরনের কোনো কথা আমি বলিনি। এটা টোটালি ভোগাস কথা বলেছে। এই পুলিশের ধোলাইয়ের ভয়ে, আমি ধোলাই বলতে এখানে মাইর দেওয়া, কাউকে এগুলো বলছেন, এগুলো রাজনীতিতে এখন এগুলো ট্রেন্ডিং আছে। মানে পুলিশ যেহেতু সরাসরি রুহুল কবির রিজভীকে মিথ্যুক বলেছে, ভোগাস কথা বলা একজন নেতা বলেছে, এই কারণে ক্ষমা চেয়েছেন দ্রুত।
এর আগেও আপনারা দেখেছেন দুই একটা বিষয় যখন সরকারের সাথে সম্পর্কিত হয় তখন সরকারের ভয়ে পুলিশের ভয়ে ক্ষমা চায়, কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যাচার করা এটা বিএনপির অভ্যাস, তারা ক্ষমা চায় না। তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা ক্ষমা চায় না, বিএনপি ক্ষমা চায় না। এর আগে একবার আপনাদের মনে আছে সম্ভবত রোজার মাসে বা হ্যাঁ রমজান মাসই হবে, কোথাও একটা এসি বিস্ফোরণ হয়েছে, একজন লোক নিহত হয়েছে বাংলা মোটর এলাকার আশেপাশে। সেইটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন। কি বিবৃতি? যে বোমা বিস্ফোরণে নাকি কি নিহত হয়েছে সরকার গোপন করছে, যেহেতু এটা সরকারের সাথে সম্পর্কিত। এরপরে বিবৃতি দিয়ে আবার ক্ষমা চেয়েছে না, এরকম কতবার যে ক্ষমা চেয়েছে। এর মানে এই দলটা একটা অগোছালো মিথ্যুকদের দল। এরা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। যখন পুলিশের ধলাই খাওয়ার সম্ভাবনা থাকে অথবা রাষ্ট্রের রোশনালে বা রাষ্ট্র যখন বাঁকা চোখে তাকায় যে আমার বিরুদ্ধে কেন মিথ্যা বলেন, ইউনূসের বিরুদ্ধে কেন বলেন, এরা কেউ জড়িত থাকলে তখন ক্ষমা চায়, কিন্তু জামাতের বিরুদ্ধে হাজারো মিথ্যাচার করে ক্ষমা চায় না। তো এখন রিজভি ভাইকে কেন ধন্যবাদ দিতে পারিনি বুঝতে পারছেন? ধন্যবাদ না দিয়ে উল্টো সমালোচনা কেন করছি ক্লিয়ার করছি এই কারণে যে রুহুল কবির রিজভী আসলে বা টোটাল বিএনপি কেউ জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করে চোরের মতো ধরা করার পরেও তারা ক্ষমা চায় না, কিন্তু সরকার রিলেটেড হলে, পুলিশ রিলেটেড হলে তখন ক্ষমা চায়। তো এই দুর্বিসন্ধি বুঝতে হবে। অতএব যারা ক্ষমা চেয়েছেন বলে প্রশংসা করছেন না, এখানে প্রশংসা করার কিছু নেই। তবে আমাদের একটা বিজয়, এটা জামাত শিবিরের বিজয়, বিএনপির পরাজয়। যে এইভাবে দুঃখ প্রকাশ করতে হয় অপতত্ত্ব ছড়িয়ে, তাও কে? বিএনপির অফিসিয়াল স্পোক্স পার্সন, রুহুল অফিসের দায়িত্বে যিনি রুহুল কবির রিজভী, তিনি উল্টাপাল্টা বলে তাকে ক্ষমা চাইতে হয়। এর মানে বিএনপির লোকজন কেউ সঠিক কথা বলে না, জেনে শুনে যাচাই বাছাই করে কথা বলে না, তারা যা মন চায় ওইটা বলে। এই হাদিকেই কেন গুলি করা হলো, কে হাদিকে গুলি করছে, তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি। হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা। অনেকে আওয়ামী লীগের দিকে আঙুল তুলতেছে। আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু, কোনো সন্দেহ নাই, কিন্তু আওয়ামী লীগ কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু? না। রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না। সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ ধ্বজভঙ্গ লোকেরা ঢুকেছে একের পর এক। প্রফেসর ইউনূস নিজের বইয়ের ডাক্তারে ঢুকাইছে, মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে, তার গ্রামীণ ব্যাংকের লেসপেন্সার সব ঢুকাইছে, পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে, এবং বেশিরভাগই অপদার্থ। না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল, না আছে পলিটিক্যাল নলেজ, না আছে সদিচ্ছা, না আছে শরীরে জোর। আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে, অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে, একবার না বারবার, জেনে ভাই যায় প্রকাশ্যে দিছে। দেখেন একের পর এক দেখান এইটা সে অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে যেতে যাবে না। এবার আরেকটা দেখান। আমরা করতে হইলে এইখান থেকে পয়সা উঠান, আর যারা মন্ত্রী মিনিস্টার আসল বিদেশ তাকে বলেন পয়সা দিবার জন্য, আমরাও পয়সা দিব। অস্ত্র কিনতে হবে, অস্ত্র কিনতে হবে, আমরা যুদ্ধ করতে হবে মাঠে। দেখেছেন শুধু কি এরা হাসিনা লেসপেন্সার, হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন, কথা কম কাজ বেশি। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাআল্লাহ আগামীতে। মুখে কথা তো কম বলে তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম কাজ বেশি, ঠিক আছে? মুখে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। শুনেছেন? তারপরে এই ঘটনা, একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনূসের সরকার? কিছুই করে নাই, কিচ্ছু করে নাই। আর ওদের সাহস আকাশে চলছে। হাসিনাকে ভারত ফেরত না পাঠাতে চাইলে নাকি আমাদের কিছুই করার নাই, এই বলে তৌহিদানন্দ প্রভুপাদ। শুনেছেন? এটারে বিএনপি ঢুকেছে, দেখে দিলাম এটা উপদেষ্টা মন্ডলীতে। এতটাই অপদার্থ, করার কিছু নাই তো তুই উপদেষ্টা আসিস কেন? 111 আমলা ওরে বানাই দিছে মন্ত্রী, এটা গালাইলে ওর গায়ে মাখেন। এতটাই নির্লজ্জ, এতটাই ক্ষমতা লোভী। এটা দিয়ে প্রফেসর ইউনূস ফ্যাসিবাদের আগমন ঠেকাবে। হ্যাঁ, কি আর কমু পারবে? নির্বাচনের তফসিল ঘোষণা করছে না, দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনী সময়। কিছুই ঠেকাইতে পারবে না, কেউ তো কথা শোনে না, আমলারাও কথা শোনে না। ক্ষমতায় বসেছে, রাষ্ট্রযন্ত্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই 2 বছরে। এত সাপোর্ট দিয়ে গেছে, কোনো স্যাদব্যাদ নেই। আজ বলেন এনএসআই, ডিজিএফআই যদি না জানে কারা ঢাকা 8 আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে, তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে দিতে হবে। এগুলো রাখার যুক্তি কি? এই সংস্থা দুইটার প্রধানদের আজকে তো বিদায় করে দেওয়া উচিত। এরা কিছুই করতে পারবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানাইছে। হ্যাঁ, অনেকে বলে আপনার গুরুজন, হ্যাঁ ওনারা নিয়ে ভিডিও টিডিও বানাইছেন। ওনারা আবার তা আমি কি করবো? যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ। সে ক্ষমতা উপভোগ করছে আর বিএনপির সাথে ঘুটু করছে, বিএনপির সাথে ঘুটু করছে যেন বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানায়। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না, লিখে রাখতে পারে। বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়েমি গোষ্ঠী। আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না, বলে এটা অভ্যুত্থান। এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক বলে মনে হয় না, কিন্তু এখানে লুকায় আছে হাদির গুলি খাওয়ার নিশানা। আসেন সেটা বুঝে দেখি। এক শ্রেণীর জাউরা আছে, দেখবেন বলবে এসে আমি সহ কয়েকজন নাকি দেশটা অস্থির করে রাখছি। বিপ্লবের পরে কোনো দেশ সুস্থির হয় না, কখনো হয় না। বিপ্লবের ইতিহাসে এটা নাই। সুস্থির করার জন্য বিপ্লবী সরকার লাগে। অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না। আমি যদি বাঘরে বিলাই ভাবে ম্যানেজ করি তাহলে বাঘ বাঁচবে নাকি বিলাইয়ের সার্ভিস আদর পাবো? আমি কোনোটাই তো হবে না। এই বিপ্লব না অভ্যুত্থান, এই জিনিসটা বুঝার ভুলের এই খেসারত জাতিকে দশকের পর দশক দিতে হবে। আমি বলে দিলাম, আমি পরিষ্কার করে বুঝাই বলি কেন অভ্যুত্থানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয় আর কেন বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না। আসেন সেই জিনিসটা বুঝে দেখি। অভ্যুত্থান মানে কি? অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর, রাষ্ট্রের রূপান্তর না। ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে যাবে, রাষ্ট্র বদলাবে না। অভ্যুত্থানে বদলায় কে শাসন করবে
কিন্তু বদলায় না রাষ্ট্রের কাঠামো, আইন, আদালত, ব্যুরোক্রেসি, সেনাবাহিনী, তার কর ব্যবস্থা, আন্তর্জাতিক চুক্তি। এই জন্যই আমরা ভারতের সাথে হাসিনা কর চুক্তি বাতিল করতে পারি নাই। এই কারণে অভ্যুত্থানের পরদিন ব্যাংক খুলে যায়, অফিস চলে, পাসপোর্ট ইস্যু হয়, কোর্ট বসে, বিদ্যুৎ আসে, রাষ্ট্র কাজ করে। কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে, শুধু চালক বদলায়। আর 2024 বর্ষা বিপ্লবে কি হয়েছে এটা চিন্তা করে দেখেন। থানা ফাঁকা হয়ে গেছে, পুলিশ নাই, পালায় গেছে। আদালত ফাঁকা হয়ে গেছে, বিচারপতিরা পালায় গেছে, প্রধান বিচারপতি সহ। হয় নাই? বিপ্লব মানে কি? বিপ্লব মানে শুধু শাসক বদল না। বিপ্লব মানে কে শাসন করবে, কেন শাসন করবে, কিভাবে শাসন করবে, কোন আইনে, কোন নৈতিকতায়, সব প্রশ্ন নতুন করে তোলে, নতুন করে ফয়সালা হয়। হান্না আরেন্ট বলছিলেন যে ইংরেজিতে লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই আমি বাংলা করে বলি, বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা, নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা। বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস, নতুন বৈধতাকে আনা। নতুন বৈধতাকে আনতে হয় বিপ্লবী সরকার দিয়া। সে বিপ্লবী সরকার যদি আপনি না করেন, আপনার বৈধতা, আপনার কন্ট্রোল, আপনার নিয়ন্ত্রণ, আপনার অথরিটি দাঁড়ায় না। প্রফেসর ইউনূসের অথরিটি দাঁড়ায়নি, এই জন্যই দাঁড়ায়নি। কেন হয় প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে? কারণ বিপ্লব কাউকে না কাউকে বলে তোমার দর্শন ভুল, তোমার আদর্শ ভুল, তোমার বিশ্বাস ভুল, তোমার সম্পত্তি অবৈধ, তুমি দেশের শত্রু, তুমি জনগণের শত্রু। তাই যখন কেউ সব হারায় তখন সে লড়াই করে। অভ্যুত্থানে কেউ সব হারায় না, বিপ্লবে অনেকে সব হারায়। বিপ্লবে আওয়ামী লীগের সব হারানোর কথা ছিল, ভারতের সব হারানোর কথা ছিল, হারায় নাই, সব রক্ষা করা হয়েছে। তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভে। বিপ্লবী সরকারের দরকার পড়ে প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য। ইতিহাসে দেখেন, ইতিহাস কি বলে, শ্রীলঙ্কা তো প্রেসিডেন্ট পাঁচের দখল করে ফেলছিল না জনতা, ওইটা অভ্যুত্থান ছিল, দেশটা সুস্থির হতে সময় লাগেনি। নেপালও কি হয়েছে, তাই হয়েছে না, নেপাল সুস্থির হয়ে গেছে না, সময় লাগেনি, কারণ ওইটা অভ্যুত্থান ছিল। বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন? কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে, নতুন সরকার কতটা পূর্ণাঙ্গভাবে বিপ্লবী। আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার। ইতিহাসে যে সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে, বিপ্লবী কর্মসূচি নিয়ে স্পষ্টভাবে পুরানো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র করে, সেখানে অস্থিরতা তুলনামূলকভাবে কম সময় দূর হয়ে যায়। কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র, আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা। আর এখানে না ঘরকা না ঘাটকা, বলে রাষ্ট্র সংস্কার করবো, আর সব পুরানো কিছু সবকিছু রেখে দিচ্ছে। রাশিয়ায় 1917 সালে বিপ্লব হয়েছে, অস্থিরতা ছিল কিন্তু দ্রুত নিষ্পত্তি করে ফেলছিল বলশেভিকরা। অস্থিরতা দীর্ঘ হয়নি, যুদ্ধ ছিল কিন্তু দ্বিধা ছিল না। চীনেও কমিউনিস্ট সরকার পুরনো রাষ্ট্রের সঙ্গে আপোষ না করে নতুন রাষ্ট্র গড়ে তোলে। এই যে বিপ্লবী চরিত্র, দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এনে দেয়। ভিয়েতনামে একই কথা, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে। অন্যদিকে সরকার যেখানে না ঘটকা আধা বিপ্লবী, পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দোদুল্যমান, সেখানে অস্থিরতা লম্বা হয়। তাই হয়েছে প্রফেসর ইউনূস সরকারের পুরনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে। ফ্রান্সে বিপ্লব হয়েছে 1789 সালে, এরপরে দশক ধরে অস্থিরতা চলছে। মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব। অর্থাৎ সমস্যাটা বিপ্লব না, সমস্যাটা হলো অসম্পূর্ণ বিপ্লব, বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা। প্রফেসর ইউনূস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই, আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও। যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয়, তত দ্রুত দেশ স্থিতিশীল হয়। বিপ্লবকে যে থামায় দেয় যায় সরকার, অস্থিরতা তার পিছু ছাড়ে না, প্রফেসর ইউনূসেরও পিছু ছাড়বে না। কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে, স্থিতিশীলতা তার অনিবার্য ফল। আজকের অস্থিরতা, অরাজকতা সবকিছু দায় ওই ছাত্রদের, যারা প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। প্রফেসর ইউনূসের পেছনে ছাত্রদের ছবিটা দেখান, কারা কারা আছে, এই সব একটা দায়িত্ব। এটা এরাই প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। এই দায় নিতে হবে, ছাত্রদেরকে নিতে হবে, ওয়াকারকে নিতে হবে, রাজনৈতিক দলকে নিতে হবে, আসিফ নজরুলকে নিতে হবে, যারা এই সরকার গঠন করছে, সবার এটা দায়। এখন শেষ প্রশ্ন, কেন হাদি গুলি খায় অন্য কেউ না? এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না, হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী। ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বেঁচে থাকাটা মুশকিল। প্রেসিডেন্ট হলেও বেঁচে থাকা যায় না। জিয়াদের মরতে হয়েছে না, ইলিয়াস আলীকে মরতে হয়েছে না, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছে না, জামাত নেতাদেরকে মরতে হয়েছে না, আবরারকে মরতে হয়েছে না, হাদিকে নিয়ে কম কুৎসা রটনা করা হয়েছে। দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন। এই বাটপারকে বিএনপি কোলে তুলে রাখে, বিএনপি যা যা করতে পারে না, বলতে পারে না, এই বাটপারকে দিয়ে করায় আর বলায়। এটা বিএনপির মাস্তান, এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান। হাদিকে নাকি সে মাঠে দেখে নাই, ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার, ওর কাছে রোল কল করে বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে। ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহিদ পর্যন্ত সেট করে ওকে কাইন্ডে শেষ হয়ে যায়। এই এপিসোড যখন রিলিজ হবে তখন হাদির ঠিক কি অবস্থা থাকবে আমি জানি না। এখনো পর্যন্ত হাদি ভালো আছে। হাদির কথায় আপনারা বারে বারে মৃত্যুর কথা আসতো, শহীদ মৃত্যুর কথা আসতো। আমরা তার এইরকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই, জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।